সুপ্রিয় দর্শক, আজ জানাবো পশ্চিমবঙ্গ এবং দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নিত্য নতুন খবরগুলি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা সদা সর্বদা প্রস্তুত। শুরুতেই দেখে নিব সংবাদ শিরোনাম। পিসি ভাইপোর বাড়ি পাহারায় ব্যস্ত পুলিশ, মালদায় দাঁড়িয়ে মমতার প্রশাসনকে ধুয়ে দিলেন সুকান্ত মজুমদার। যা করছেন ফল ভোগ করতে হবে, নন্দীগ্রাম থানায় গিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর। দক্ষিণবঙ্গে আরও 3 ডিগ্রি নামবে তাপমাত্রা, শীতের দাপট কবে কমবে দিনক্ষণ জানালো আবহাওয়া দপ্তর। ভুয়া নথি দিলেই বিপদ, নির্বাচন কমিশনের নয়া নির্দেশে তোলপাড় এক ঝলক। নিজের পরিবারকে দিয়ে করার না, চপ মুড়ির দোকান নিয়ে মমতাকে আক্রমণ হুমায়ুনের, দাবি 26-এ মিরাক্কেল রেজাল্ট। এটাই শেষ লড়াই, হারলে আর দল করা যাবে না, শ্রমিকের বিস্ফোরক বার্তায় তোলপাড় বঙ্গ রাজনীতি। দীপু হত্যায় ভারত চুপ কেন, প্রশ্ন উঠতেই মোদী সরকারের বিবৃতি আর উপেক্ষা নয়। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসি বিস্তারিত খবরে। শনিবার মালদা সফরে এসে রাজ্য প্রশাসন এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একযোগে তোপ দাগলেন বালুরঘাটের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পুলিশের নিষ্ক্রিয়তা থেকে শুরু করে ভোটার তালিকা সংশোধন এবং অনুপ্রবেশ ইস্যু প্রতিটি বিষয়ে রাজ্য সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। শুভেন্দু অধিকারীর সবার অনুমতি নিয়ে মালদার চাচলে সুকান্ত বলেন, পশ্চিমবঙ্গে পুলিশ আছে কোথায়? তারা তো এখন সব পিসি ভাইপোর বাড়ি পাহারা দিতে ব্যস্ত। তিনি সাফ জানান, পুলিশ অনুমতি না দিলে আদালতের অনুমতি নিয়ে সভা হবে, যেমনটা অতীতেও হয়েছে। ভোটার তালিকা সংশোধন প্রসঙ্গে তার স্পষ্ট বার্তা, স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করা নির্বাচন কমিশনের কাজ। খসড়া তালিকায় নাম বাদ পড়া নিয়ে তৃণমূলের অভিযোগের পাল্টায় তিনি বলেন, পশ্চিমবঙ্গের চেয়ে ছোট ছোট রাজ্যে আরো বেশি নাম বাদ গিয়েছে। আসল সমস্যা হলো তৃণমূল ঘনিষ্ঠ বিএলওরা অনেকের নাম কাটছে না, এখানে গরমিল রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক কর্মসূচিকে কটাক্ষ করে সুকান্ত মজুমদার বলেন, হিন্দু ধর্মে লক্ষ্মীর পাঁচালী অত্যন্ত পবিত্র। আমি ছোটবেলায় মায়ের পুজোয় পাঁচালী পড়তাম, কিন্তু তৃণমূল সেই পাঁচালীকে এখন চুরির পাঁচালীতে পরিণত করেছে। এদের নেতারা কি কি চুরি করছে তা গ্রামে গেলেই শোনা যায়। অনুপ্রবেশ ইস্যুতে তার তোপ, তৃণমূল চায় বর্ডার খুলে দিতে, যাতে তা ওদের চাচা মামারা সহজে ঢুকে পড়তে পারে। অন্যদিকে মুসলিম সম্প্রদায়ের উদ্দেশ্যে তার বার্তা, যতদিন তারা কেবল ভোট ব্যাংক হিসেবে ব্যবহৃত হবে ততদিন তাদের উন্নতি সম্ভব নয়। পরিশেষে মৎস্য মন্ত্রীর আলটপকা মন্তব্য এবং বাসন্তীতে বোমার আঘাতে শিশুর মৃত্যুর ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রী। আসছি পরবর্তী সংবাদে। সাত সকালে থানায় হাজির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম থানায় গিয়ে শুভেন্দু বলে এসেছেন, সাত সকালে থানায় হাজির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম থানায় গিয়ে শুভেন্দু বলে এসেছেন, আপনারা যা করছেন তার ফল ভুগতে হবে। এক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করার প্রতিবাদে এদিন থানায় হাজির হন শুভেন্দু। পুলিশকে রীতিমতো হুঁশিয়ারি দিতে দেখা যায় তাকে। তৃণমূলের ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয় ও ট্যাবলোতে ভাঙচুর চালানোর অভিযোগে ও বিজেপি কর্মীকে গ্রেপ্তার করা হয় শুক্রবার। জানা গিয়েছে, গত বৃহস্পতিবার অর্থাৎ 25শে ডিসেম্বরের দিন তৃণমূলের তরফ থেকে একটি ট্যাবলো বের করা হয় নন্দীগ্রামের 1 নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রামে। একটি টোটোতে ফ্লেক্স লাগিয়ে তৃণমূলের উন্নয়নের পাঁচালী প্রচার করা হচ্ছিল, তাতে বিজেপি কর্মীরা ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ। এরপর নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূল কর্মীরা। অভিযোগ দায়ের হওয়ার 24 ঘন্টা পরে ভেকুটিয়ার মণ্ডল সভাপতির ভাইকে ভাঙচুর করার অভিযোগে গ্রেপ্তার করা হয়। এরপরই থানায় হাজির হন শুভেন্দু। তার দাবি, মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে ওই বিজেপি কর্মীকে। শুভেন্দুর দাবি, টোটোটি জলে পড়ে যাওয়ায় ফ্লেক্স ছিঁড়ে যায়, তার দায় তৃণমূল কর্মীদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। শুভেন্দুর প্রশ্ন, সাদা পোশাকে কেন পুলিশ বাড়ি থেকে তুলে নিয়ে এলো? তৃণমূলের জেলা সভাপতি সুজিত রায় বলেন, বিজেপি কর্মীরা ভাঙচুর চালাবে আর বিজেপির কর্মী বলে পুলিশ কিছু করতে পারবে না। অন্যদিকে তৃণমূল কর্মীকে যখন গ্রেপ্তার করা হয়েছে ভবানীপুর থানায়, তখন কোনো তৃণমূল নেতা থানায় গিয়ে বিক্ষোভ দেখানি। বাঙালিরা যখন আক্রান্ত হচ্ছে তাতে বিজেপি কিছু বলছে না। আসছি পরবর্তী সংবাদে। প্রতিদিন নয়া রেকর্ড, ডিসেম্বর মাসে এসে ভেলকি দেখাচ্ছে আবহাওয়া। সমানে তাপমাত্রা নামছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও জমিয়ে শীতের আমেজ। রবিবার চলতি মরশুমে শীতলতম দিন তিলোত্তমায় সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে 12.8 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর বলছে, আপাতত শীতের কামড় চলবে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও জেলার তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি নামতে পারে আগামী 3 দিনে। রাজ্য জুড়ে বর্তমানে শুষ্ক আবহাওয়া বজায় রয়েছে আর হুড়মুড়িয়ে ঢুকছে উত্তরে হাওয়া, যার কারণে তাপমাত্রা নিম্নমুখী। আবহাওয়া দপ্তর বলছে, আপাতত শীতের হাত থেকে রেহাই নেই কয়েকদিন। আগামী 31শে ডিসেম্বর ও বছরের শুরুতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে গোটা রাজ্যে। তবে তাপমাত্রা বাড়লেও শীতের দাপট মোটেও কমবে না, অর্থাৎ বর্ষবরণেও দশর কনকনে ঠান্ডা। আপাতত আগামী কয়েকদিন রাতের তাপমাত্রার পাশাপাশি নেমে যাবে দিনের বেলার পারদ। পশ্চিমের জেলাগুলিতে শীতের দাপট বেশি থাকবে। ইতিমধ্যেই একাধিক জেলার তাপমাত্রা 10 ডিগ্রির নিচে নেমে গিয়েছে। আবহাওয়া দপ্তর বলছে, 29 তারিখ পর্যন্ত রাজ্য জুড়ে জাঁকিয়ে শীতের পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার থেকে 2 থেকে 3 ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা। আগামী 7 দিন আপাতত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আবহাওয়া মোটের উপর
উপরে শুষ্ক থাকবে, কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার জেরে দৃশ্যমানতা নেমে যেতে পারে কোথাও কোথাও, তবে ঘন কুয়াশা সতর্কতা জারি নেই। উত্তরবঙ্গে শীতের পাশাপাশি ভয় ধরাচ্ছে কুয়াশা। উত্তরের অধিকাংশ জেলায় ঘন কুয়াশা সতর্কবার্তা জারি। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরে কুয়াশার জেরে দৃশ্যমানতা তলানিতে ঠেকেছে। আগামী 5 থেকে 6 দিন রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না, তবে ঘন কুয়াশার কারণে সকালের দিকে ঠান্ডা আরো বেশি অনুভূত হবে। উত্তরের হাওয়ার দাপটে কাঁপুনি বাড়বে। আসছি পরবর্তী সংবাদে। ভোটার তালিকার নাম না থাকা নিয়ে আর কোনো অসুস্থতা বরদাস্ত করবে না নির্বাচন কমিশন। এখন থেকে শুনানির সময় জমা দেওয়া সমস্ত নথিপত্র বিএলও অ্যাপে আপলোড করা বাধ্যতামূলক করা হয়েছে। পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যের জন্য জারি করা এই নির্দেশিকা স্পষ্ট জানানো হয়েছে যে ভোটারদের দেওয়া নথিপত্র সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে যাচাই করবেন জেলা নির্বাচনী আধিকারিকরা। নথি ভুয়ো প্রমাণিত হলে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে। আগামী থেকে পশ্চিমবঙ্গে শুরু হওয়া এই শুনানিতে কয়েক লক্ষ নো ম্যাপিং ও সন্দেহজনক ভোটারকে তলব করা হয়েছে। হাজিরা দিয়ে ভোটারদের নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে হবে এবং সেই নথি সর্বোচ্চ 5 দিনের মধ্যে অনলাইনে আপলোড করতে হবে। অন্য রাজ্য বা জেলার নথির ক্ষেত্রে আন্তঃবিভাগীয় যাচাইয়ের কড়া ব্যবস্থা রাখা হয়েছে। স্বচ্ছ ভোটার তালিকা নিশ্চিত করতে কমিশনের এই কঠোর পদক্ষেপ। আসছি পরবর্তী সংবাদে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নয়া দল গড়েছেন। যতদিন যাচ্ছে লক্ষ্যমাত্রাও লাগাতার বাড়িয়ে চলেছেন রোজ। এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পতনের ভবিষ্যদ্বাণী করলেন জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির। 2026 সালে পশ্চিমবঙ্গে মমতা সরকারের পতন ঘটবে বলে দাবি করলেন তিনি। শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সরাসরি মমতাকে আক্রমণ করেন হুমায়ুন। মুখে মুসলিম প্রীতি দেখালেও আসলে মমতা সনাতনী হিন্দুদের তোষণ করে চলেছেন বলে দাবি করেন। তিনি বলেন, বাংলার মুসলিমদের বলবো, আগামী ভোটে এই আক্রমণ্য তোলাবাজ দুর্নীতিগ্রস্ত সরকারটাকে বিদায় দিতে হবে। গণি খান চৌধুরী বলেন, সিপিএম কে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবেন। আমার স্থির বিশ্বাস ওর মতো হব না। হুমায়ুন কবির বেঁচে থাকতে থাকতেই তৃণমূলের পতন ঘটবে। 2026 সালেই পতন ঘটবে। এদিন নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ টেনেও মমতাকে আক্রমণ করেন হুমায়ুন। তার বক্তব্য, মানুষকে নিদান দিচ্ছেন চপ মুড়ি ঘুগনির দোকান খোলার। ওর পরিবারে তো অনেক লোক আছে, তাদের দিয়ে করান না। ওদের পরিবারের লোক কি করছে তা মানুষের কাছে তুলে ধরতে হবে। যে 25,752 জনের চাকরি গিয়েছে তাদের কি অবস্থা? প্রত্যেকটা জায়গা দুর্নীতিতে ছেয়ে গিয়েছে। দুর্নীতি মুক্ত বাংলায় নতুন সরকার আনতে সর্বস্ব দিয়ে লড়ব। এর আগে 2026 সালের বিধানসভা নির্বাচনে 135টি আসনে লড়ার কথা জানিয়েছিলেন হুমায়ুন। এদিন তিনি জানিয়েছেন 182টি আসনে লড়বেন। নির্বাচনে আইএসএফ এবং আসাদুদ্দিন ওয়াইসির এমআইএম এর সঙ্গে জোট বাঁধা নিয়েও আশাবাদী হুমায়ুন। তার কথায় 182টি আসনে লড়াই করে কি ফল আনবো দেখবেন। বলে রাখছি, ফলাফলের দিন মিরাক্কেল রেজাল্ট হবে। অনেকে চেষ্টা করে ব্যর্থ হন। বাংলার রাজনীতিতে আগামী দিনে আমি আইএসএফ জোটবদ্ধ হচ্ছি। এমআইএম যোগদান করলে স্বাগত জানাচ্ছি। হুমায়ুন জানিয়েছেন আগামী বছর 31 জানুয়ারির মধ্যে জোট আসন বন্টন সেরে ফেলবেন তিনি। তারপর প্রচারে নামবেন। দিনে 3টি করে বিধানসভায় প্রচারে যাবেন তিনি। সময় বাঁচাতে ব্যবহার করবেন হেলিকপ্টার। তবে তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম কাউকে নিয়েই ভাবিত নন হুমায়ুন। তার সব কথা, হোক না লড়াই, বাংলার মানুষে কাকে বেছে নেন দেখা হোক পরীক্ষা করে। তবে আইএসএফ এবং এমআইএম এর সঙ্গে জোট করে যে কখনো চূড়ান্ত হয়নি তা মেনে নিয়েছেন হুমায়ুন। তিনি জানুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করতে রাজি বলে জানিয়েছেন। আসছি পরবর্তী সংবাদে। 2026-এর রণঘণ্টা কি তবে বেজে গেল? বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতে এখনো দেরি, কিন্তু বাংলার রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের এক মন্তব্যে। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর 101তম জন্মজয়ন্তী উপলক্ষে ন্যাশনাল লাইব্রেরিতে আয়োজিত সুশাসন দিবসের মঞ্চ থেকে কর্মীদের কার্যত ডু অর ডাই বা মরণ বাঁচন লড়াইয়ের ডাক দিলেন তিনি। শ্রমিক স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, এই লড়াই আমাদের শেষ লড়াই, না হলে আর আমরা পার্টি করতে পারবো না। রাজ্য বিজেপি সভাপতি আত্মবিশ্বাসের সুরে দাবি করেন, ইডি বা সিবিআই এর তৎপরতা না থাকলেও তৃণমূলের হার নিশ্চিত। তিনি বলেন, 2026 সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে অটল বিহারী বাজপেয়ীর আদর্শে সরকার প্রতিষ্ঠা হবে। তৃণমূল চলে যাচ্ছে, ওদের কেউ আটকে রাখতে পারবে না। এমনকি আজ যদি ইডি সিবিআই দফতরে তালাও লাগিয়ে দেওয়া হয় তবুও তৃণমূল হারবে। তার মতে মানুষ এখন এই শাসন থেকে পরিত্রাণ চাইছে এবং তারা বিজেপিকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত। 21-এর নির্বাচনে স্বপ্নভঙ্গ হওয়ার পর 26-এ আর কোনো খামতি রাখতে চায় না গেরুয়া শিবির। শ্রমিক ভট্টাচার্য দলের নেতা কর্মীদের সতর্ক করে বলেন, এখন চুপ করে বসে থাকার সময় নয়। মানুষ দেখছে বিজেপি তৈরি কিনা, আপনারা কোন পদে আছেন সেটা বড় কথা নয়। এসআইআর প্রক্রিয়ার প্রত্যেককে অংশ নিতে হবে। তৃণমূলের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ তুলে তিনি বলেন, বিজেপির চিরাচরিত ভোট ব্যাংকে ফাটল ধরাতে চাইছে শাসক দল, আর সেই ফাঁদে পা দেওয়া চলবে না। অনুপ্রবেশ ইস্যুতেও সুর চড়িয়েছেন শ্রমিক। তিনি বলেন, রোহিঙ্গা ও বাংলাদেশি খুঁজে বের করার দায়িত্ব সরকারের। এখন আর শুধু বক্তৃতায় কাজ হবে না, মাঠে নামতে হবে। তার লক্ষ্য পরিষ্কার, গঙ্গোত্রী থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এক মতাদর্শের সরকার বা ডাবল ইঞ্জিন সরকার গড়া। নিজের বক্তব্যে সিপিএম কেও বৃত্তে ছাড়েননি শ্রমিক ভট্টাচার্য।
ভট্টাচার্য। 1947-এর স্মৃতি মনে করিয়ে দিয়ে তিনি বলেন, জ্যোতি বসুরা ভেতরে বাংলা ভাগের পক্ষে ভোট দিয়ে বাইরে এসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে বিষোদাগার করতেন। এই মিথ্যাচারের জবাব দেওয়ার সময় এসেছে। সব মিলিয়ে টিকিট পাওয়া বা না পাওয়া নয়, বরং দলের অস্তিত্ব রক্ষার জন্য 2026-এর নির্বাচনকে জীবনের সেরা লড়াই হিসেবে দেখছেন রাজ্য বিজেপি সভাপতি। তার এই শেষ লড়াই মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। আসছি পরবর্তী সংবাদে। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে সংখ্যালঘুদের উপর অত্যাচার বেড়েছে বলে যে অভিযোগ উঠেছে তা নিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার নীরব কেন? গত কয়েকদিন ধরেই এই প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে। সেই আবহে এবার বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিবৃতি দিল বিদেশ মন্ত্রক। তারা জানালো, যেভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের নিশানা করা হচ্ছে তা ভীষণই উদ্বেগের। বাংলাদেশের ইনকলাব মঞ্চের নেতা ওসমান হাদির মৃত্যুর পরে ছড়িয়ে পড়া অশান্তির আবহে মনমোহন সিংয়ের দীপু দাস হত্যার বিচার চেয়ে আগেই বিবৃতি দিয়েছিল নয়াদিল্লি। শুক্রবার সে বিষয়ে বিদেশ মন্ত্রক আবার বলল, হিন্দু যুবক খুনের ঘটনার নিন্দা করছি। ভারত চাইছে দোষীদের কড়া সাজা দেওয়া হোক। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে সংখ্যালঘুদের উপর হামলার প্রায় 2900টি ঘটনা নথিভুক্ত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমরা এই ব্যাপারে আগেই বিবৃতি দিয়েছি। বাংলাদেশ যে বিবৃতি ভাষ্য ছড়ানোর চেষ্টা করছে তাও খারিজ করা হয়েছে। সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিষয়টি আর উপেক্ষা করা যায় না বলেও জানিয়েছে মোদী সরকার। প্রসঙ্গত, এর আগের বিবৃতিতে বিদেশ মন্ত্রক বলেছিল, বাংলাদেশের পরিস্থিতির উপরে নজর রাখছে ভারত। সংখ্যালঘুদের উপরে যেভাবে হামলা করা হচ্ছে সে নিয়ে ভারতীয় আধিকারিকরা বাংলাদেশ প্রশাসনের সঙ্গে কথা বলছেন। দীপুকে যেভাবে হত্যা করা হয়েছে ভারত তার বিচার চায়। জয়সওয়াল বলেছিলেন, বাংলাদেশের পরিস্থিতির দিকে নিবিড়ভাবে নজর রেখেছে ভারত। সে দেশের কর্তৃপক্ষের সঙ্গে আমাদের আধিকারিকেরা যোগাযোগ রাখছে। সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে আমরা উদ্বিগ্ন তা তাদের জানানো হয়েছে। দীপুর নৃশংস হত্যাকাণ্ডে অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে, ভারত সেই আবেদন জানিয়েছে।